সুধীমণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দেশে একটা প্রবচন আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এই শব্দটাকে যদি একটু ঘুরিয়ে বলি, আজকের সুস্থ শিশু আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এই কথাটি যৌক্তিক। আজ আমরা ঢাকা শিশু হসপিটালে এসেছি। এখানকার পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল হক পরিচালক হিসেবে আছেন। আমরা ওনার সাথে কথা বলবো অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ নিয়ে, যে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার আমাদের শিশুদের কি ক্ষতি করছে, আমাদের ভবিষ্যতে এটার জন্য কি আতঙ্ক অপেক্ষা করছে, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করব। স্যার, আমি প্রথমেই জানতে চাওয়া যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার আমাদের দেশে যেভাবে হচ্ছে, এইটা কতটুকু স্যার যৌক্তিক, যদি একটু বলতেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে অ্যান্টিবায়োটিক তো জীবন রক্ষাকারী একটা বর্তমানে আমাদের মেশিন, কিন্তু ওইটাকে যদি আমরা মিসইউজ করি, অপব্যবহার করি, তাহলে একসময় এটা কাজ করবে না। অ্যান্টিবায়োটিক কেন লাগবে? অ্যান্টিবায়োটিক লাগবে কোনো নির্দিষ্ট জীবাণুকে ধ্বংস করার জন্য। আর আমাদের বাচ্চাদের যে রোগ হয়, বাচ্চাদের রোগ কমন রোগটাই ঠান্ডা কাশি, এখান থেকে কোনো বাচ্চা একটু নিউমোনিয়া টার্ন করে। দ্বিতীয় রোগটা হলো পাতলা পায়খানা। এই যে কমন রোগগুলো যে বলছি, এই যে ঠান্ডা কাশি, পাতলা পায়খানা কমন রোগের জন্য অ্যান্টিবায়োটিকের প্রথমে প্রয়োজন পড়ে না। এরপরেও কি আছে? ভাইরাল ফিভার। প্রতি বছরই শীত আসলে বা অন্যান্য সময় আমাদের ফ্লু হয়, ভাইরাল ফিভার চড়ায়, এখানেও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। সুতরাং অ্যান্টিবায়োটিক যদি আমরা না বুঝে র্যান্ডম ইউজ করি, তাহলে অবশ্যই একসময় যখন প্রয়োজন তখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আর যখন সত্যিই প্রয়োজন পড়বে, একটা যখন সেপ্টিসেমিয়া, ডিআইসি হয়ে গেল কোনো জীবাণু দিয়ে, তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে না পারি, তো ওই বাচ্চা তো বাঁচবে না। তো সুতরাং এখানে যেটা হলো, আপনি যেটা বলেছেন রাইটলি, যে অ্যান্টিবায়োটিক কমনলি ইউজ হচ্ছে আমার দেশে, দুটা কারণ ইউজ হয়। একটা হলো মূলত আমি দায়ী করবো আমাদের চিকিৎসকদেরই বা যারা স্বাস্থ্যকর্মী তাদেরকেই, তারাও ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক করেন। দ্বিতীয় একটা বড় সমস্যা এখানে হলো, আমাদের তো ম্যাক্সিমাম রোগীরা ওই ওষুধ দোকান থেকে ওষুধ নেয়, যেটা লাইসেন্স পাক আর না পাক। ওষুধ দোকানে যায় কোনো ঠান্ডা কাশি নিয়ে বা পাতলা পায়খানা, তখন তার প্রথমেই ওখান থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর ডাক্তারের কাছে যায়। আবার ওই সময় একটা চিকিৎসকের বিপদে পড়ে যায়, কী দিবে, কী বন্ধ করবে। তখন ওইটা বিরাট একটা কারণ। দ্বিতীয়টা কারণ হলো, আমাদেরও যারা আমাদের বাবা মা, আমাদের যদিও আমাদের দেশে শিক্ষিত হার বাড়ছে দিন দিন, তারপরেও আমাদেরও সচেতনতার অভাব আছে গার্জিয়ান হিসাবে, যে আমরা কেন অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক নিব, বা আমরাও অনেক সময় রোগীর বাবা মা অনেক সময় চিকিৎসককে বা দোকানে একটু চাপ দেয়, অ্যান্টিবায়োটিক দেন। তারা হয়তো না বুঝে এই কাজটা করেন। আর চিকিৎসকরাও, আমি আজকাল খুব খেয়াল করেছি, আমরা চিকিৎসকরাও অল্পতেই অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রবণতা আছে চিকিৎসকদেরও। তো সব কিছু মিলিয়ে এটা একটা বিরাট সমস্যা। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা এখন আপনি ফিল করবেন না, আপনি কিন্তু ফিল করবেন হয়তো কয়েক বছর পরে, আরও পরে, যখন কোনো ওষুধই কাজ করবে না। ইতিমধ্যে কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে, অনেক অর্গানিজম মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স কাজ করছে না, একেবারে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সে কোনো ওষুধই কাজ করবে না। তো করণীয় কি স্যার? এখন হবেটা কি করণীয়? শিশুদের ক্ষেত্রে বিশেষ করে প্রথম করণীয়টা হলো যে আপনাকে, যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে, রোগী যখন আসবে আমাদের কাছে, আমরা কি আদৌ অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কি না সেটা চিন্তা করে অ্যান্টিবায়োটিক লাগবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, মা বাবা একটু প্রশ্ন করবে চিকিৎসককে, এটা করা উচিত যে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, এটা কি প্রয়োজন আছে কিনা। তিন নম্বর কারণ হলো, ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খাবে না। এই সচেতন খুব বেশি দরকার। ওষুধের দোকান থেকে কোনো রোগী বাবা মা ওরা দিলেও অ্যান্টিবায়োটিক খাবে না, এটা আগে করতে হবে। এই কতগুলি কাজ যদি করতে পারে, তাহলে ধীরে ধীরে আবার আমাদের এই অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি ফেরত আসবে। আরেকটা কারণ আছে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের, যেটাতে আমি জানি না, এরা আমাদের যে পশু পাখিদের চিকিৎসাতেও কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ হয়, সেখানেও একটু কন্ট্রোল করতে হবে। ওইখান থেকে অ্যান্টিবায়োটিক ডোজ পরিমাণ তো বেশি, একই ধরনের অ্যান্টিবায়োটিক ওদেরকে দেওয়া হয়, পশু পাখিকে দেওয়া হয়, কিন্তু পরিমাণ তো বেশি, যেহেতু বডি বা ওজন বেশি। ওরা যখন পায়খানা করে মাটিতে যায়, এটার ভিসার সাইকেল, তখন ওই অ্যান্টিবায়োটিক আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাবে, মানে ওই জীবাণুগুলো আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাই সব কিছু মিলে এটা একটা মারাত্মক সমস্যা বাংলাদেশে। কারণ এখন যেটা দেখা যাচ্ছে, রিসেন্টলি ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে, হ্যাঁ, প্রচণ্ড আমাদের আইসিইউগুলিতে।
এটা মূল কারণ হলো প্রলং ইউজ অফ অ্যান্টিবায়োটিক। আমরা যে অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ইউজ করবো তখন ওই ফাঙ্গাল ইনফেকশন বাড়ে। তো এইগুলো সবই আসলে চিন্তার বিষয়। এখান থেকে আমাদের মুক্তির উপায়টা হলো যে সচেতনতা, দুই পাশে চিকিৎসকদের সচেতন হতে হবে এবং যারা অ্যান্টিবায়োটিক নিচ্ছেন যে বাবা মা তাদেরও এখানে সচেতন হতে হবে যে আদৌ প্রয়োজন আছে কি নাই। আমি আরেকটা কথা বলতে হবে, আমাদের যে বাবা মা তারা সচেতন আছেন যে বাচ্চা ঠান্ডা কাশি লাগে রাতকে চলে যায়, কিন্তু বেশি অনেক সময় তারা বেশি সচেতন হয়, মানে একটু এমফাসাইজ কেন নাকে পানি কমছে না, কেন কাশি কমছে না, কেন কমছে না, একটু একটু জোর দেয়, তাড়াহুড়া করতে যায়, কিন্তু বোঝালেও বলতে চায় না যে একটা সাইকেল আছে। ভাইরাস ফিভার হলে তো 5-6 দিন থাকবে, ডায়রিয়া হলে 5-7 দিন থাকবে। এই নর্মাল যে একটা প্রক্রিয়াটাকেও তারা মানতে চায় না, বাবা মা অস্থির হয়ে যায়। সুতরাং অস্থির হয়ে গেলে কিন্তু তখন অটোমেটিক চিকিৎসকরা একটু চাপ অনুভব করে, আর চাপ অনুভব করে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। দেখা করে যে আমরা প্রায় বলি অ্যান্টিবায়োটিক দিলে 7 দিন, না দিলে 1 সপ্তাহ। আচ্ছা, এটা বুঝতে হবে বাবা মাকেও। হ্যাঁ, আমি চিকিৎসকও মূল দায়িত্ব কিন্তু চিকিৎসকদের নিতে হবে, বাংলাদেশের চিকিৎসকদেরই মূল দায়িত্বটা নিতে হবে যে কীভাবে করে আমি এটাকে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কমায় আনলে সেন্সিটিভ বাড়াতে পারি। যে একটা স্যার একদম স্পেসিফিক প্রশ্ন, সেটা হলো যে একটা শিশুর জ্বর আসলো, হ্যাঁ, কতদিন একটা বাবা মা সেই শিশুটার জন্য অপেক্ষা করবে? 3 দিন কি 5 দিন? এর মধ্যে কি অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত কি উচিত না? যদি আপনি প্রথমত হলো যে বাবা মা জ্বর যদি আসে সিজন খেয়াল করতে হবে বাসায় কোনো জ্বর আছে কিনা। আচ্ছা, ধরেন একই সময় আমার ভাইয়ের জ্বর, অনেকে জ্বর আসে, ওর বাচ্চারও জ্বর আসছে, তার মানে একটা ভাইরাস ঘরে ছড়িয়েছে, সেরকম হলে অপেক্ষা করতে পারবে, 3-4 দিন সমস্যা হবে না। কিন্তু কারো যদি জ্বর না থাকে, হঠাৎ করে একটা বাচ্চার জ্বর আসে, তাহলে আমার প্রথমেই আগে চিকিৎসক যাওয়া উচিত। আচ্ছা, অ্যান্টিবায়োটিক খাওয়ার তো বলছি না আমরা পরে, কিন্তু যদি কারোর জ্বর নাই, ওই বাচ্চার একাই জ্বর আসে সেটা বাচ্চার, তখন তো সেটা কি মশার মধ্যে হলো কি না, অন্য কোনো কারণ হলো কি না, এটা তো বাবা মা বুঝতে পারবে না, তখন তাকে একজন চিকিৎসকের যেতে হবে। আর যদি বাসায় সবার জ্বর থাকে, আশেপাশে জ্বর থাকে, তাহলে বুঝতে হবে একটা ভাইরাস ছড়িয়েছে, একটা ফ্লু ছড়িয়েছে, তখন সে একটু ওয়েট করতে পারবে, 3-4 দিন পরে যাবে। হ্যাঁ, আর অ্যান্টিবায়োটিক দিবে বাবা মা তো সিদ্ধান্ত নেবে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিবে কি দেবে না সিদ্ধান্ত বাবা মা কখনো নিজের থেকে নেবে না। অনেক সময় বাবা মা করে কি চিকিৎসকের আগে প্রেসক্রিপশন দেখে অ্যান্টিবায়োটিক খাওয়ায়, এটা একটা ভুল, মারাত্মক ভুল। তো শুনে একজন চিকিৎসক তো পড়ালেখা করে 10 বছর 15 বছর পার করে একটা ওষুধ লিখলেন, তো কোনো নিশ্চয়ই তার একটা কারণ থাকতে পারে। তো শুধু বাবা মা কোনো সিদ্ধান্ত নেবে না যে আমি অ্যান্টিবায়োটিক ওই ফাইল থেকে খাওয়াই দেবো। সিদ্ধান্ত নেবে চিকিৎসকরা, ওষুধের দোকান থেকেও না। চিকিৎসকদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, তারা যেন অবশ্যই রেশনাল ইউজ করে। রেশনাল ইউজ অ্যান্টিবায়োটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় স্যার একটা প্রশ্ন আসে ডক্টরদের ক্ষেত্রে, যে তাইলে আমাদের দেশের যে পেশেন্ট আছে, যারা রোগী আসে আপনাদের কাছে, তাদের নিয়ে আপনাদের তো স্যার একটা মোটামুটি অ্যান্টিবায়োটিক নিয়ে একটা ভালো বিপদেই থাকেন। হ্যাঁ, এটা সব ডাক্তাররাই। হ্যাঁ, তো এই অ্যান্টিবায়োটিকের মাল্টিপল রেজিস্ট্যান্সের কথা স্যার আপনি বলছিলেন, এই মাল্টিপল রেজিস্ট্যান্সের কারণে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, হ্যাঁ, ধরেন স্যার ইউটিআই নিয়ে আসলো, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, তো আপনি দেখলেন যে তার কালচারাল সেন্সিটিভিটি, পরে দেখলেন যে তার টোটালি রেজিস্ট্যান্স। এই রোগীটার জন্য আসলে কি করণীয়, মানে এইটা যদি বলতেন যে এই ক্ষেত্রে আসলে হয়টা সত্যি ইউটিআই হয়। হ্যাঁ, হ্যাঁ, আমাকে তখন দেখতে হবে আসলে শুধু রিপোর্ট বিশ্বাস করলে তো হবে না। আচ্ছা, একজন চিকিৎসককে বা ক্লিনিক্যালে বাচ্চাকে দেখতে হবে তার জ্বর আছে কি না, সাইন সিমটম অফ ইউটিআই সত্যি সত্যি আছে কি না। যদি থাকে, রিপোর্ট যেটা আসে, তখন সেটা চিন্তার বিষয়। তখন তাকে চয়েস করতে হবে, অথবা ওই কাগজটা দেখে এখানে কোনো অ্যান্টিবায়োটিক বাকি আছে কিনা যেটা তাকে দেওয়া হয়নি। যদি না থাকে স্যার কি হয়? না থাকলে সেটা তো বিরাট সময়, এটা উত্তর নেই। হ্যাঁ, উত্তর নেই। আচ্ছা, আর এই জন্যই বলা হয় যে রিপোর্ট দেখেই চিকিৎসকদের কখনো অ্যান্টিবায়োটিক জাম করতে না। যদি দেখা গেল যে রিপোর্ট নিয়ে আসে কালচার পজিটিভ, কিন্তু বাচ্চারা সামা কোনো একটা অ্যান্টিবায়োটিক খেয়েছিল আগে, ওটা তো কাগজে দেখাচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু বাচ্চা ক্লিনিক্যালি জ্বর চলে গেছে, আচ্ছা, সিমটম ইমপ্রুভ হয়েছে, কাগজে দেখাচ্ছে তার রেজিস্ট্যান্স, কিন্তু আমাকে ধরে নিতে হবে ওষুধটা কাজ করেছে, অবশ্যই কাজ করেছে। ইন ভিভো ইন ভিট্রো একটা শব্দ আছে, অবশ্যই তার শরীরে সেটা কাজ করেছে, তখন আমাকে আর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার যুক্তি নেই। ও স্যার, যেটা বলছিলাম অ্যান্টিবায়োটিকের ব্যবহার, তো আমরা অ্যাবিউজ নিয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবলী ইনফরমেশনটা দিলেন, লজিক্যাল ইনফরমেশন দিলেন। এখন আরেকটা প্রিপারেশন খুব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে স্টেরয়েড। এটা সম্পর্কে যদি স্যার একটু সাধারণ মানুষ যেন বোঝে এইভাবে একটু বলতে।
প্রথম স্টেরয়েড একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক না, এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে অথবা কোনো পরিবর্তন ঘটে, তখন একটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে শরীরের ভিতরে। ওই ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে আমাদের ক্ষতি করতে পারে। স্টেরয়েড ইউজটা প্রথমত হলো, স্টেরয়েড শুধুমাত্র চিকিৎসক যদি মনে করেন তাই দিবেন। এরকম সারা পৃথিবীতেই চিকিৎসক ছাড়া কেউ স্টেরয়েড অ্যান্টিবায়োটিক রাখতে পারে না একেবারে। আমি স্টেরয়েড দেওয়ার আগে চিন্তা করতে হবে, কারণ স্টেরয়েডের কিন্তু অনেকগুলো পার্শ্বপ্রতিক্রিয়া আগে যদি জানি, মা বাবা যদি জানে স্টেরয়েড পার্শ্বপ্রতিক্রিয়া, তাহলে দেওয়ার আগে 10 বার চিন্তা করতে হবে। স্টেরয়েড যদি দীর্ঘদিন ধরে খায়, সে বাচ্চাটা আলটিমেটলি ছোট হয়ে যাবে, বাচ্চাটার ওজন বেড়ে যাবে, লম্বায় ছোট হয়ে যাবে, পেটে গ্যাস আলসার হবে, পেট ফুটো হয়ে যাবে, চুল বেশি গজাবে। তো অনেক স্টেরয়েড যদি দীর্ঘদিন খায়, তাহলে কি হবে, তার লম্বায় ছোট হয়ে যাবে, ওজনে বেড়ে যাবে, মোটা হয়ে যাবে, চুল গজাবে, পেটে আলসার হবে, ঘা হবে। এগুলি খুব মারাত্মক। আরও অনেক সাইড এফেক্ট আছে, আপাতত জনগণের জন্য এটুকু যথেষ্ট। কিন্তু স্টেরয়েড দিতে হয় কিছু কিছু জায়গা আছে আমাদের, যে বললাম, যেখানে ইনফ্লামেশন কমানোর জন্য, জীবাণু ধ্বংস করার জন্য না। জীবাণু যখন আমাদেরকে ক্ষতি করে, তখন কিছু ইনফ্লামেশন তৈরি করে, হ্যাঁ, প্রদাহ তৈরি করে। ইনফ্লামেশন বাংলা প্রদাহ। এই প্রদাহটাকে কন্ট্রোল করার জন্য স্টেরয়েড লাগে। সেগুলি স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। এখন এই করোনা প্লাস ডেঙ্গু, এটা ঠিক না, করোনাতে এবং কিছু কিছু আমাদের রোগ আছে, যেমন ধরেন নেফ্রোটিক সিন্ড্রোম থেকে শুরু করে স্টেরয়েড দিতে হয়। সেটা সেই ডাক্তারই দিবে। কিন্তু আবার অ্যাজমাতে যেমন দিতে হয়, অ্যাজমা রোগী স্টেরয়েড না দিলে ভালোই হবে না ওই মুহূর্তে, যে প্রদাহটা কমাবে। হ্যাঁ, তারপরে আমার কিছু নেফ্রোটিক সিন্ড্রোম, স্টেরয়েড ছাড়া চিকিৎসা হবে না। রিসেন্টলি আবার কিছু লাস্ট মুহূর্তে এমন কিছু রোগী আসে যে প্রদাহ এমন বেড়ে গেছে, তখন তাকে ওই কন্ট্রোল করার জন্য স্টেরয়েড দিতে হয়। কিন্তু এটা সম্পূর্ণ একজন চিকিৎসকের এখতিয়ার। এখানে দোকান থেকে অন্য করতে নেওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এখন চিকিৎসক বেশি দিচ্ছে কিনা, তার সাথে অ্যাজমা, আমাদের এখন ঠান্ডা কাশি রোগী বেশি, তো অ্যাজমা রোগী আমাদের দেশে প্রচুর পলিউশনের কারণে। এই অ্যাজমা রোগীর কারণে আমার স্টেরয়েড ব্যবহারটা একটু বেড়েছে বাংলাদেশে। স্যার, এই স্টেরয়েডের স্যার ব্যবহারের মাত্রা কিরকম হওয়া উচিত, এটা যদি একটু বলতেন। এই স্টেরয়েডের মাত্রা হলো, আবার বলছি, মাত্রা স্টেরয়েড কয়েক ধরনের পাওয়া যায়, এক একটা এক এক ডোজ। এক একটা এক এক ডোজ। যারা স্টেরয়েড দিবেন চিকিৎসকের, তারা ওটা খেয়াল করে দিতে হবে। এটা কিন্তু দায়িত্ব চিকিৎসকেরই। এবং এটা কিন্তু ওই প্রেসক্রিপশন দেখেন আবার মা বাবা যেন আবার না খাওয়ায়, তাহলে তো বিপদ। ওই যে একবার খাওয়াতে বাচ্চা ভালো হয়ে গেছে অ্যাজমাটা, অনেক সময় মা বাবা আবার শ্বাসকষ্ট আবার দিয়ে দেয় নিজেরা, এটা যাতে না করে। না, আমাদের দেশে তো স্যার ফার্মেসি হোল্ডার যারা আছে, তারা তো স্টেরয়েড খাওয়াচ্ছে। এটা তো বললাম, প্রথমেই তো বলে দিলাম, এটা তো স্টেরয়েড তো লেখার অধিকার কেউ রাখে না, আদার দেন দ্য ডক্টরস। তো এই ব্যাপারটা তো স্যার অনেকটা দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের মতোই অবস্থা, যে হিউম্যান বডি ওই যে তাড়াতাড়ি ভালো করতে চাই একটুখানি, কিন্তু এই অ্যান্টিবায়োটিক থেকে আরও ডেঞ্জারাস। তো আবার লং টার্ম ক্ষতি করে দেবে। তো কিন্তু আপনি দিনকে দিন স্টেরয়েড খান, ক্ষতি করে দেবে। বাচ্চা কি সব এক সময় মানসিক রোগী হতে পারে স্টেরয়েড? হতে পারে। বেশি স্টেরয়েড খেয়ে এক সময় তো কিছুটা আইকিউ ডাউন হয়ে যেতে পারে এক সময়। তো স্টেরয়েডে কি স্যার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, সুগার বেড়ে যায়। অবশ্যই আছে, ভালো কথা বলেছেন, অবশ্যই আছে। আমি বলিনি বলতাম আপনাকে, সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, তাই ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশারও বাড়বে। তো শিশুদের তো তাহলে স্যার প্রতিক্রিয়াটা অনেক বেশি হয়, অনেক বেশি। প্রথমত গ্রোয়িং বেবি, গোটাকে হ্যাম্পার করে দিচ্ছেন লং টার্ম ইউজ করলে। তো আমার স্যার সব স্টেরয়েড শর্ট টার্মে যখন ব্যবহার করে, 4 দিন 5 দিন, তাহলে সাইড এফেক্টটা অত হয় না। তো লং টার্ম খেলে সমস্যা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে স্টেরয়েড ব্যবহারে আপনার কি বাণী স্যার? আপনি যদি স্টেরয়েড ব্যবহারে একমাত্র রেজিস্টার্ড যারা ফিজিশিয়ান আছেন, তারা যদি অ্যাডভাইস করে, তাহলে তারা অ্যাডভাইস করে তারা খাবেন, এবং খাওয়ার নিয়মটা যেন ভালো করে বুঝে নেয়। চিকিৎসা প্রেসক্রিপশন করার পরে যেন গার্জিয়ানটা বুঝে নেয় ওষুধটা কী ওষুধ এবং কী কারণে দেওয়া হচ্ছে, একটু বোঝার অধিকার তারও তো আছে, এবং কীভাবে খাবে স্পেশালি বুঝে তারপরে যেন চায়। ধন্যবাদ স্যার, আপনি স্টেরয়েড সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা আমাদের দিলেন, এবং আমাদের দর্শকরা হয়তো উপকৃত হবে। এবং আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনি খুব ব্যস্ত সময় আমাদের সময় দিলেন। ধন্যবাদ, আপনার সিরাজপুরের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ।